বন্ধুরা, তোমাদেরই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময়তে তোমাদের আরও একবার স্বাগতম। আমরা এই ভিডিওতে যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজের বাংলা কি? ফ্রেজ কথাটা বাংলা হচ্ছে পদ সমষ্টি। তো পদ, এই পদটা কি তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। মানে পদটা কি সেটা হচ্ছে গ্রামার। যখন আমরা শুরু করি ইংরেজি গ্রামার, তখন আমরা প্রথমেই পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান লাভ করি। তো এই পার্টস অফ স্পিচ অর্থাৎ ওই পার্টগুলোই কিন্তু একটা পদ, একটা পদ, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো তোমাদের মধ্যে যারা এখনও মানে পার্টস অফ স্পিচ বিষয়টা জানো না, আমি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেইখানেই তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে। তো আমরা আজকে ফ্রেজের ব্যাপারে এগিয়ে যাব। তো ফ্রেজ, যেটা বাংলা হচ্ছে পদ সমষ্টি, অর্থাৎ এটা শুনে বোঝা যাচ্ছে যে ফ্রেজ কথাটার মধ্যে আসলে অনেকগুলি পদ আছে। এবার তোমরা জানো পদ অ্যাকচুয়ালি কাকে বলে। পদ হচ্ছে যখন একটা ওয়ার্ডকে আমরা যখন একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, সেটাই তখন একটা পদে পরিণত হয়ে যায়। তাহলে ফ্রেজ কথাটা আমরা যদি বিখ্যাত গ্রামারবিদ জেসি নেসফিল্ড, এই জেসি নেসফিল্ড হচ্ছেন সেই ব্যক্তি, তোমরা হয়তো জেনে থাকবে, যে গ্রামার বই কয়েক হাজার টাকা দিয়ে আমাদের কিনতে হয়, এতটাই গুরুত্বপূর্ণ লোক তিনি গ্রামারের, ইংরেজি গ্রামারের। তো জেসি নেসফিল্ড তার গ্রামার বইতে লিখছেন যে ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ। তো ফ্রেজের সংজ্ঞায় লিখছেন যে আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স সেন্স বাট নট আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ ফ্রেজ। অর্থাৎ কি, আ কম্বিনেশন অফ ওয়ার্ডস মানে শব্দের সমষ্টি। ফ্রেজটা আসলে কি? শব্দের সমষ্টি দ্যাট মেক্স সেন্স, মানে যেটা অর্থ তৈরি করতে পারে, বাট নট আ কমপ্লিট সেন্স, কিন্তু এটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, পুরোপুরি একটা ধারণা আমাদের দিতে পারে না, কোনো একটা মানে ইনকমপ্লিট সেন্স আমাদের কিন্তু দেয়, ইনকমপ্লিট সেন্স। তাহলে কি ইজ কল্ড আ ফ্রেজ। তাহলে সেই ওয়ার্ডসগুলোকে মানে শব্দগুচ্ছগুলোকে আমরা একটা ফ্রেজ বলতে পারবো একসঙ্গে। তো রেন অ্যান্ড মার্টিন অন্য দুজন অ্যাকচুয়ালি গ্রামারবিদ, তাদের বইতে কি লিখছেন যে আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স সেন্স বাট নট কমপ্লিট সেন্স ইজ কল্ড আ ফ্রেজ। লোক আলাদা হলে কি হবে, বিষয় কিন্তু অনেকটা একই রকম। কি যে আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কয়েকটি শব্দের একটা গুচ্ছ, গ্রুপ মানে দল, হুইচ মেক্স সেন্স মানে যেটা অর্থ তৈরি করতে পারে, অর্থ প্রকাশ করে, বাট নট কমপ্লিট সেন্স, কিন্তু পুরোপুরি অর্থ, কিন্তু পুরোপুরি ধারণা আমাদের দিতে পারে না, ইজ কল্ড আ ফ্রেজ। সেই গ্রুপ অফ ওয়ার্ডসকেই কি বলা হয়? একটা ফ্রেজ বলা হবে। তাহলে একটা উদাহরণ আপাতত যদি দিই, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। রাম সন্ধ্যাবেলায় বই পড়ে, তাহলে আমরা এটার ইংরেজি কি লিখবো? রাম রিডস ইন দ্য ইভিনিং। এই যে সন্ধ্যাবেলায়, বাংলাতে আমরা বলছি সন্ধ্যাবেলায়, কিন্তু ইংরেজিতে কি একটা ওয়ার্ড ইউজ করছি? না, কয়েকটা শব্দ ইউজ করছি। ইন, তারপরে দা, তারপরে ইভিনিং, অর্থাৎ প্রথমে প্রেপোজিশন আছে, তারপরে আর্টিকেল আছে, তারপরে একটা নাউন আছে। তো এই যে পুরোটা ইন দ্য ইভিনিং, এই ইন দ্য ইভিনিং এই পুরোটা এর বাংলা করলে কি দাঁড়ায়? এর বাংলা করলে দাঁড়ায় হচ্ছে সন্ধ্যা বেলা আর কি, সন্ধ্যাবেলা বা বেলায় একটা টাইম প্রকাশ করছে। তো এই যে ইন দ্য ইভিনিং শব্দগুচ্ছ, একগুচ্ছ শব্দ, সেন্স একটাই প্রকাশ করছে, এটাকেই কিন্তু ফ্রেজ বলা হয়। তো বন্ধুরা, এবারে আমরা ফ্রেজের কয়েকটা বৈশিষ্ট্য জেনে নেব। দেখো, ফ্রেজ হতে গেলে প্রথম কথা হচ্ছে কতকগুলি শব্দের গুচ্ছ হতে হবে, সেটা তো আমরা দেখলাম। একটা শব্দে কোনোদিন ফ্রেজ হতে পারে না। আচ্ছা, আর কি? দ্বিতীয় হচ্ছে সেন্স থাকতে হবে, মানে থাকতে হবে, কিন্তু ইনকমপ্লিট, পুরোপুরি অর্থ প্রকাশ করবে না। আর কি? সাবজেক্ট এবং প্রেডিকেট এসব কিছুই থাকবে না। অ্যাকচুয়ালি সাবজেক্ট, প্রেডিকেট বা অবজেক্ট এগুলো কাদের থাকে? সেন্টেন্সের থাকে। তো ফ্রেজ তো আর নিজে সেন্টেন্স না, তাহলে সাবজেক্ট, প্রেডিকেট বা অবজেক্ট থাকতে যাবে কেন? নিশ্চয়ই থাকবে না। আর কি? ফ্রেজের আরেকটা বৈশিষ্ট্য কি? ফ্রেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফ্রেজের
কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে ফাইনাইট ভার্ব কি। তো ফাইনাইট ভার্ব কি এটা জানতে গেলে আমি ভার্বের একটা মানে ভিডিও এই আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশনটা মানে আই বাটনটা বা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবে, সেখানে তোমরা ভার্বের একটা ভিডিও পেয়ে যাবে, যেখানে আরও বিস্তারিত তোমরা ভার্ব সম্পর্কে জানতে পারবে। তো মানে সংক্ষেপে আমি একটু বলে দিই যে ফাইনাইট ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব যেগুলো সাবজেক্ট মানে পার্সন বা টেন্স এই অনুযায়ী চেঞ্জ হয়। মানে পার্সন চেঞ্জ হলে ভার্বও চেঞ্জ হয়ে যায়, বা টেন্স চেঞ্জ হলে সেই ভার্বটা চেঞ্জ হয়ে যায়, সেই সমস্ত ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। বন্ধুরা ফ্রেজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা লিখি ফ্রেজ, এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো প্রথমটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং তৃতীয়টা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রত্যেকটা কিন্তু শুনে বোঝা যাচ্ছে যে সেই ফ্রেজগুলো কিসের থেকে এসেছে। যেরকম দেখো, প্রথমটা নাউন ফ্রেজ, এই ফ্রেজ কিন্তু নাউনের কাজ করবে, অর্থাৎ শব্দগুচ্ছ সেটা যদি নাউনের কাজ করে তাহলেই তাকে নাউন বলা হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো অ্যাডজেক্টিভের কাজ করবে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে। বন্ধুরা, এবারে আমরা নাউন ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কি? যে ফ্রেজ মানে একটা ফ্রেজ যখন কিসের কাজ করবে? যখন নাউনের কাজ করবে, তখনই তাকে নাউন ফ্রেজ বলা হবে। একটা ফ্রেজ যখন নাউনের কাজ করবে সেটাকেই নাউন ফ্রেজ বলা হবে। তো আরেকটু ক্লারিফাই করে দিই যে নাউন ফ্রেজ মানে এখানে নাউন বলতে কি, মানে একটা ধরো ফ্রেজ, কেমন একটা ফ্রেজ, তা মানে ফ্রেজটা বাক্যের ওই যে বাক্য, মানে ফ্রেজটা তো অ্যাকচুয়ালি একটা বাক্যের মধ্যে থাকে, বাক্যস্থিত নির্দিষ্ট শব্দগুচ্ছকে ফ্রেজ বলা হয়। তো নাউন ফ্রেজ মানে নাউন ফ্রেজ হতে গেলে ফ্রেজটাকে অবশ্যই একটা বাক্যের হয় সাবজেক্ট হিসেবে ইউজড হতে হবে, মানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে হবে, অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে হবে। নাউন ফ্রেজ মানেই এই ফ্রেজটাকে বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হতে হবে অথবা অবজেক্ট হিসেবে ইউজ হতে হবে। যেরকম উদাহরণ যখন দেব তখন তোমাদের কাছে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে পরপর। তো আমরা নাউন ফ্রেজ সম্পর্কে আরেকটু ক্লারিফাই হয়ে নেব কয়েকটা উদাহরণের মাধ্যমে। নাউন ফ্রেজেরও কয়েকটা মানে সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো মেনটেন করে নাউন ফ্রেজ হয়। তো সেই বিষয়গুলো আমরা এক এক করে দেখে নেব। বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে দুটি নাউনের মাঝে অ্যান্ড যুক্ত হয়ে একটা নাউন ফ্রেজ তৈরি হতে পারে। যেরকম একটা উদাহরণ দিই যে তারা দুজন স্বামী স্ত্রী, তাহলে এর ইংরাজি কী হয়ে যায়? দে টু আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাহলে এখানে এই যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, এটা বাংলা কি স্বামী আর কি স্ত্রী, স্বামী স্ত্রী, এই যে বিষয়টা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এটা কিন্তু এখানে ফ্রেজ। এবার আমরা দেখতে পাচ্ছি দুটো নাউনের মাঝখানে একটা অ্যান্ড যুক্ত হয়ে ফ্রেজটা তৈরি হয়েছে। তারপরে ধরো ঈশ্বর স্বর্গ মর্ত সবখানেই আছেন, তাহলে এর ইংরাজি কী হয়? দ্য গড ইজ এভরিহোয়ার কমা দিয়ে আর্থ অ্যান্ড হেভেন। এখানে এই যে মানে এটা তো স্বর্গ আর এটা হচ্ছে মর্ত, মানে পৃথিবীটাকে অ্যাকচুয়ালি মর্ত বলে ধরা হয় ধর্মমতে। তো এই আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ এবং মর্ত, এখানে এই যে দুটো নাউন এবং দুটো নাউনের মধ্যে এই যে অ্যান্ড যুক্ত হয়ে একটা ফ্রেজ তৈরি হয়েছে। পরেরটা দেখে নেব কীভাবে নাউন ক্লজ হতে পারে, তার পরের নিয়মটা দেখে নেব। বন্ধুরা, দ্বিতীয় নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ যে দুটি নাউনের মাঝে প্রেপোজিশন বসে নাউন ফ্রেজ তৈরি হতে পারে। যেরকম দেখো, আমি
সাফল্যের চাবিকাঠি খুঁজে পেয়েছি, এর ইংরেজি কি হয়? আই ফাউন্ড দ্য কি টু সাকসেস। কি টু সাকসেস, এখানে দেখো এই কি টু সাকসেস এটার মানে কিন্তু সাফল্যের চাবিকাঠি, তো এটা একটা ফ্রেজ। কিন্তু দেখো এখানে একটা নাউন আর এখানে একটা নাউন, এর মাঝখানে প্রিপোজিশন টু ইউজ করা হয়েছে। তো এই প্রিপোজিশন টু এর দুই পাশে দুটো নাউন, এই দুটো নাউনের মাঝখানে টু বসে নাউন ফ্রেজটা তৈরি হলো। পরের উদাহরণটা দেখে নেব। বন্ধুরা অনেক সময় কি হয়, পাশাপাশি দুটি নাউন বসিয়ে নাউন ফ্রেজ তৈরি করা হয়। যেরকম দেখো, আমি আমার সোনার আংটিটি হারিয়েছি, এর ইংরেজি কি? আই হ্যাভ লস্ট মাই গোল্ড রিং। এটা মানে হচ্ছে সোনার আংটি, কেমন? তো দেখো দুটো নাউন পাশাপাশি বসে একটাই সেন্স প্রকাশ করছে, তাই এটা নাউন ফ্রেজ হয়ে গেল। তো দেখো দুটো নাউন পাশাপাশি বসে কিন্তু একটা নাউন ফ্রেজ হয়েছে। আরেকটা আমরা উদাহরণ দেখে নেবো আরেকটু ক্লারিফাই হওয়ার জন্য। আরেকটা খুব ভালো উদাহরণ আছে যে বাংলা আমাদের মাতৃভাষা, তাহলে বেঙ্গলি ইজ আওয়ার, এই যখন আমরা মাদার টাং বলি, মাদার টাং TONGUE, এই যে মাতৃভাষা, এই মাদার টাং মানে কি? মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা। তো মাতৃভাষা দেখো, মাদার হচ্ছে নাউন, টাং হচ্ছে নাউন, তো দুটো নাউন পাশাপাশি বসে কিন্তু একটাই ফ্রেজ প্রকাশ করছে। তো এটাও পাশাপাশি দুটি নাউন বসিয়ে নাউন ফ্রেজ হওয়ার একটা পদ্ধতি। পরের পদ্ধতিতে চলে আসবো। তোমাদের পরের উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলকে নাউনের আগে বসিয়ে নাউন ফ্রেজ তৈরি করা হয়। যেরকম ধরো, ঘোড়ারা অন্ধকার আস্তাবলে থাকে, তাহলে কি হবে? হর্সেস লিভ ইন ডার্ক স্টেবলস। অন্ধকার আস্তাবল, এই যে ডার্ক স্টেবলস, অন্ধকার আস্তাবল। তো দেখো প্রথমটা কি? অন্ধকার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা কি? এটা কিন্তু নাউন, আর এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো প্রথমে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল। তো এটা তো গেল মানে অ্যাডজেক্টিভের আগে নাউন। এবার দেখো পার্টিসিপলের আগে নাউন বসে কেমনভাবে নাউন ফ্রেজ তৈরি হয় সেটা একটু দেখে নাও। যেমন ধরো, আমার তার সঙ্গে মানে খাবার ঘরে দেখা হলো, তাহলে এর ইংরাজি কি হয়? মানে আই মেট হার ইন দ্য ডাইনিং রুম। ডাইনিং রুম, ডাইনিং রুম। তো দেখো এইটা কিন্তু আমরা জানি কি? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্বের সঙ্গে আইএনজি যখন যুক্ত করা হয় সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আর এটা নাউন, তাহলে নাউনের আগে পার্টিসিপল ইউজ করলাম, করে একটা নাউন ফ্রেজ তৈরি হয়ে গেল। পরের নিয়মটা দেখে নেব। বন্ধুরা অনেক সময় কি হয়, জেরান্ড দিয়ে নাউন ফ্রেজ তৈরি করা হয়। তো জেরান্ড আমরা কি জানি? জেরান্ড কাকে বলে? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করতে পারে বা ভার্বের কাজ করতে পারে। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে নাউনের কাজ করে, কখনো কখনো ভার্বেরও কাজ করে, তো সেটাকে জেরান্ড বলা হয়। তো একটা উদাহরণ দেখে নেব আমরা, দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যে ধরো, আই লাভ প্লেয়িং ক্রিকেট। তো এই প্লেয়িং ক্রিকেট এটা কিন্তু নাউন ফ্রেজ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে জেরান্ড, যেটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এটা নাউন ক্রিকেট এবং এটা হচ্ছে জেরান্ড, যেটা কিনা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো এই দুটো মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে। তো আরও অনেক নিয়ম আছে, তো সেগুলো নিয়ে না হয় আমরা পরে একটা ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা এর নেক্সট পরেরটাই চলে আসব, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? বন্ধুরা অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের আগে জানতে হবে যে অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ নির্ধারণ করে। তো যখন কোনো ফ্রেজও নাউন বা প্রোনাউনের দোষ গুণ বিশেষিত করবে, সেই ফ্রেজটাকেই বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আরও বেশি পরিষ্কার হয়ে নেব। তো বন্ধুরা প্রথম আমরা যে নিয়মটা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পার্টিসিপলের পর প্রিপোজিশন বসিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করা হয়। যেরকম দেখো,
ইজ নট দ্য আর্থ টিমিং উইথ ক্রপ, টিমিং উইথ, এই যে টিমিং উইথ এটা আমরা ইউজ করছি, তো এটা দেখো টিমিং এটা তো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করা হয়েছে, তো এটা প্রেজেন্ট পার্টিসিপল, এর সঙ্গে কি উইথ আমরা ইউজ করলাম, তো টিমিং উইথ ক্রপ মানে পৃথিবী কি শস্যপূর্ণ নয়, মানে শস্য শ্যামলা নয়, তো এই টিমিং উইথ, এরপরে এই টিমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে উইথ বসে অ্যাডজেক্টিভ ফ্রেজটা তৈরি হলো। এর পরের সিস্টেমটা আমরা দেখে নেব, পরের নিয়মটা আমরা দেখে নেব। বন্ধুরা দ্বিতীয় আমরা যে নিয়মটা দেখতে পাচ্ছি সেটা কি, যে পাস্ট পার্টিসিপল প্লাস প্রেপোজিশন, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের পরে প্রেপোজিশন ব্যবহার করে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করা হয়। যেরকম ধরো মাদার টেরেসাস লাইফ ওয়াজ dedicated to the welfare of nation, welfare of nation was dedicated to the welfare of nation, অর্থাৎ মাদার টেরেসার জীবন মানে দেশের ভালো কাজের জন্য নিয়োজিত হয়েছিল। তো এই যে ডেডিকেটেড প্লাস টু, ডেডিকেটেডের পরে টু আমরা ইউজ করছি, এই বিষয়টাই কিন্তু হয়ে যাচ্ছে কি পাস্ট পার্টিসিপল প্লাস প্রেপোজিশন, কারণ আমরা জানি পাস্ট পার্টিসিপল মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ইউজ করা হয় সেটাকেই বলা হয় পাস্ট পার্টিসিপল, মানে পার্টিসিপলের মধ্যে একটা ভাগ। তো এই ডেডিকেটেডের পরে টু ইউজ করে আমরা কি করলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করলাম। তো এরপরের নিয়মটা তোমরা দেখে নাও। পরের নিয়মটা দেখে নাও, পরের নিয়মটা হচ্ছে ইনফিনিটিভ টু ব্যবহার করে, অর্থাৎ কোনো একটা নাউন মানে ইনফিনিটিভ আমরা বিষয়টা কি করে জানবো, মানে জানি ইনফিনিটিভ বিষয়টা আমরা কি জানি, যে যখন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম ইউজ করি আমরা, এই বিষয়টাকে কিন্তু ইনফিনিটিভ বলা হয়। তো তারপরে একটা নাউন আমরা ইউজ করে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। যেরকম দেখো আই ওয়েন্ট টু আগ্রা, I went to Agra to visit the তাজমহল, তো এই যে টু ভিজিট দ্য তাজমহল, এই পুরোটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেমন, এই পুরোটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার একটা বিষয় দেখো, যে এখানে আমরা এই যে ইনফিনিটিভ টু ইউজ করেছি, তারপরে ভার্ব ইউজ করেছি V1 ফর্ম, এবং তারপরে একটা নাউন ইউজ করেছি, তো এই পুরোটাই কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। পরের নিয়মটায় আমরা চলে আসবো। বন্ধুরা আমরা অনেক সময় কি করি, ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করি, মানে যেরকম তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবে যে দ্য ফুড ইজ অ্যাজ কুল অ্যাজ কিউকুম্বার, মানে খাবারটা শশার মতো ঠান্ডা। তাহলে এই যে অ্যাজ কুল অ্যাজ কুকুম্বার মানে কিউকাম্বার, এই বিষয়টা অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, এই ব্যাপারটাকেই কিন্তু বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করা হয়েছে একটা সেন্টেন্সের মধ্যে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। আমরা পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজে চলে আসবো। বন্ধুরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ একই জিনিস, যেটা যদিও, তো এটা সম্পর্কে আমাদের জানতে গেলে আগে জানতে হবে যে অ্যাডভার্বটা কি, হোয়াট ইজ অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব, মানে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে বিশেষিত করে যে পার্ট অফ স্পিচ, যে পদ, সেটাকেই কিন্তু অ্যাডভার্ব বলা হয়। অর্থাৎ অ্যাডভার্বের কাজ কি, অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে বিশেষিত করা, দোষগুণ নির্ধারণ করা। তো একই রকমভাবে অ্যাডভার্ব ফ্রেজের বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ কিন্তু একই হবে, ওই একই কাজ, যে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বের দোষগুণ নির্ধারণ করা। কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা স্থানসূচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, যেরকম ধরো দ্য বেগার is begging, door to door,
দাঁড়ে দাঁড়ে, দ্য বেগার ইজ বেগিং ডোর টু ডোর, মানে দাঁড়ে দাঁড়ে মানে দরজায় দরজায় ভিক্ষা করছে, প্রত্যেকটা দরজায় ভিক্ষা করছে। তো এই ডোর টু ডোর এটা কি, এটা এটা অ্যাকচুয়ালি কি স্থানবাচক, স্থানবাচক অ্যাজ এ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা স্থান বোঝাচ্ছে, ডোর টু ডোর স্থান বোঝাচ্ছে। তারপরে ধরো ইউ ক্যান বাই ইট অ্যাট অল প্লেসেস, ইউ ক্যান বাই ইট অ্যাট অল প্লেসেস, তুমি সমস্ত জায়গায় এটা কিনতে পারো। তাহলে দেখো অ্যাট অল প্লেসেস, এটা এই অ্যাট অল প্লেসেস এটাও কিন্তু জায়গা বোঝাচ্ছে, সর্বত্র, এর বাংলা মানে কি সর্বত্র, এটা দিয়ে কিন্তু একটা জায়গা প্রকাশ করছে। তো এটা কিসের উদাহরণ হয়ে যাবে, এই অ্যাট অল প্লেসেস কিসের উদাহরণ হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজে। নেক্সট আমরা পরের অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভাগে চলে আসবো। বন্ধুরা এই স্থানসূচক যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব অফ প্লেস যেটা আছে আর কি, প্লেস বোঝালে সেটা স্থানসূচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। এরপর কি নেক্সট হচ্ছে সময়সূচক, মানে অ্যাডভার্ব অফ টাইম, যেটা অ্যাডভার্ব অফ টাইম। যেরকম একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে হি কেম হেয়ার ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং। তো এই যে ইন দ্য ইভিনিং এটাই হয়ে যাবে সময়সূচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ইন দ্য ইভিনিং দিয়ে এই শব্দগুচ্ছটা দিয়ে এটা সময় প্রকাশ করছে, তাই এটা হয়ে যাবে সময়সূচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তারপরে ধরো নাও অ্যান্ড দেন ইট রেইনস হেয়ার, মানে এখানে কখনো কখনো বৃষ্টি হয়। তাহলে এই যে নাও অ্যান্ড দেন এটা দিয়ে কি সময় বোঝাচ্ছে, তো এটা হয়ে যাবে কি সময়সূচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সময়সূচক অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর আমরা চলে আসবো যে পদ্ধতিসূচক, মানে যেটা অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়, যেটা অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়, সেটার কয়েকটা উদাহরণ আমরা দেখে নেব। বন্ধুরা যেমন ধরো প্রাচীনকালে সৈন্যরা হাতে হাতে যুদ্ধ করত, তো এটা ইংরাজি কী হয়ে যাবে, এর ইংরাজি হয়ে যাবে ইন অ্যানশিয়েন্ট টাইম সোলজার্স ফট, মানে যুদ্ধ করত হ্যান্ড টু হ্যান্ড, হাতে হাতে। এই যে হ্যান্ড টু হ্যান্ড মানে কি হাতে হাতে, এই হাতে হাতে এটাই কিন্তু কিসের উদাহরণ হয়ে যাবে, পদ্ধতিসূচক, কারণ কেমনভাবে যুদ্ধ করতো, হাতে হাতে যুদ্ধ করতো, এই যুদ্ধটার পদ্ধতি বোঝাচ্ছে বা ম্যানার, ধরন বোঝাচ্ছে, তাই এই হাতে হাতে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর একটা উদাহরণ আমরা দেখে নেব। এরপরে ধরো মানে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু গেট সাকসেস, মানে সে সফলতা পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। এই যে হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে মানে কেমনভাবে, এই যে চেষ্টা মানে ভার্ব ট্রাইড, কেমনভাবে চেষ্টা করেছিল, হার্ট অ্যান্ড সোল, প্রাণপণে চেষ্টা করেছিল। তো এইটা হয়ে যাবে পদ্ধতিসূচক বা অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার, অ্যাডভার্ব ফ্রেজ অফ ম্যানার, এটা উদাহরণ হয়ে গেল। বন্ধুরা এই নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ছাড়াও আরও দুই রকমের ফ্রেজ আছে, আমরা সেই ফ্রেজ সম্পর্কে একটু সামান্য জ্ঞানটা নিয়ে নেব। তাহলে বন্ধুরা আমরা ফ্রেজের ভাগগুলো কী কী পেয়েছিলাম, প্রথমে আমরা জেনেছিলাম হচ্ছে নাউন ফ্রেজ, তারপরটা আমরা জেনেছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর আমরা জানলাম অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর আমরা জানবো কি প্রেপোজিশনাল, প্রেপোজিশনাল ফ্রেজ, এবং এরপর আমরা জানতে পারবো লাস্টে
ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ আমরা জানতে পারবো। যেমন দেখো বন্ধুরা, এরপর আমাদের আলোচনার বিষয় কি প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একটা ফ্রেজ যার মধ্যে প্রিপোজিশনের আধিক্য থাকবে আর কি। যেরকম ধরো, হি শাউটেড অ্যাট দ্য টপ অফ, অ্যাট তারপরে দা হবে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তো এই যে অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য টপ অফ, এই যে অ্যাট দ্য টপ অফ, এটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, এটাই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ আমাদের প্রিপোজিশনে আধিক্য দেখা যাচ্ছে। অন্যভাবে বলতে পারি যে যখন কোনো ফ্রেজ, এটা তো একটা ফ্রেজ, যখন কোনো ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে অ্যাট এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে অফ, এই ফ্রেজটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আর একটা উদাহরণ দেখলে আমরা বিষয়টা আর একটু পরিষ্কার হয়ে যাবে, সেটা আমরা দেখে নেব। যেরকম ধরো বন্ধুরা, ইন স্পাইট, ইন স্পাইট অফ হিজ poverty, in spite of his poverty he is honest। এখানে হিজ না দিলেও হয়, যাই হোক সেটা কোনো বিষয় না। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, মানে দরিদ্র হওয়া সত্ত্বেও সে সৎ। এই যে বিষয়টা, দেখো এখানে ইন স্পাইট অফ, এটা কিন্তু একটা ফ্রেজ, আর এই ফ্রেজের প্রথমে ইন ব্যবহার করা হয়েছে, লাস্টে অফ ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এর ফ্রেজটা প্রথমে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, শেষও হয়েছে প্রিপোজিশন দিয়ে, তাই এটা প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ। আরেকটা উদাহরণ আমরা দেখে নেব, মেনি কাম টু কলকাতা ইন quest of livelihood, many come to Kolkata in quest of livelihood, অর্থাৎ অনেকে কলকাতায় আসে জীবিকার সন্ধানে। এই যে ইন কোয়েস্ট অফ, এটা মানে কিন্তু সন্ধানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের প্রথমে ইন, যেটা একটা প্রিপোজিশন, লাস্টে অফ, এটাও একটা প্রিপোজিশন, তাই এই ফ্রেজটা প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ হয়ে যাবে। লাস্ট আমরা চলে আসবো ভার্বাল ফ্রেজ সম্পর্কে ডিটেলসে আলোচনা। তো বন্ধুরা, ভার্বাল ফ্রেজের সেরকম পরিষ্কার ক্লিয়ার কোনো নিয়ম নেই, কিন্তু কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিতেই পারি। যেমন দ্য ফেট অফ দ্য examinees is still hanging, in the balance, in the balance। তো এই যে হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স, অর্থাৎ পরীক্ষার্থীদের ভাগ্য এখনও কি ঝুলে আছে। তো এই যে হ্যাঙ্গিং ইন দ্য ব্যালেন্স, এখানে এই হ্যাঙ্গিং যেহেতু ভার্বটা ইউজ করে ফ্রেজটা তৈরি করা হয়েছে, তাই এটা ভার্বাল ফ্রেজের উদাহরণ হয়ে যাবে। এছাড়াও আরেকটা উদাহরণ দেখে নেব আমরা ভার্বাল ফ্রেজের। ইয়োর সিক্রেট প্ল্যান has been brought to light, অর্থাৎ তোমার যে গোপন যে ধান্দা বা গোপন যে রহস্য, সেটা মানে প্রকাশিত হয়েছে, সেটা প্রকাশ করা হয়েছে বা সেটা প্রকাশ হয়ে পড়েছে। তো এই যে ব্রট টু লাইট, এটা কিন্তু ভার্বাল ফ্রেজে উদাহরণ হয়ে যাবে, কারণ প্রথম আমরা ভার্ব ইউজ করেছি, তারপরে
বাদ বাকি পার্টস অফ স্পিচ আমরা ইউজ করেছি। তো এটা কিন্তু ভার্বাল ফ্রেজে উদাহরণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা যথেষ্ট সম্যক ধারণা লাভ করতে পেরেছো ফ্রেজ সম্পর্কে। ফ্রেজটা আমাদের কেন কাজে লাগবে, ক্লজ যদি আমরা বুঝতে চাই, পরে কোনো একটা ক্লাসে আমি ক্লজ তোমাদেরকে শেখাবো ক্লজ। তো সেই ক্লজ যদি বুঝতে হয় তাহলে আমাদের ফ্রেজটা অবশ্যই বুঝে নিতে হবে। সেই জন্য ক্লজের আগে আমরা ফ্রেজটা কমপ্লিট করলাম। তো ফ্রেজ সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে আমাকে জানাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলোর স্যাটিসফাইড আনসার দিতে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো। থ্যাংক ইউ।